বিএনপির 237 আসনে যে মনোনয়ন প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে তারা মনোনয়ন পাননি, অর্থাৎ মনোনয়ন বঞ্চিত হয়েছেন। সেখানে আলোচিত কিংবা সমালোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নাম এসেছে মনোনয়নে। অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে তিনি তার বক্তব্যের জন্য বেশ কয়েকবার আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছে এবং বিতর্কের সৃষ্টিও করেছেন, এবং আপনিও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। একটু জানতে চাই, যারা মনোনয়ন পেলেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিংবা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে নিয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একটা দল কাকে প্রার্থী করবে না করবে এটা একান্তই তার নিজস্ব রাজনৈতিক ব্যাকরণ আছে, তার নিজস্ব পথ চলার ইতিহাস আছে। সেই জানে তার কোন আসন থেকে কোন নেতা এমপি হয়ে আসতে পারবেন, কি বাস্তবতা আছে এগুলো, এবং সেটা তার এখতিয়ার। এটা একান্তই বিএনপির জুরিসডিকশন। তবে এই ব্যাপারে এক্সক্লুসিভলি মন্তব্য করবার জায়গা বিএনপির স্ট্যান্ডিং কমিটির, যেহেতু তাদের গঠনতন্ত্র মোতাবেক বিএনপির স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের নমিনেশন বোর্ড আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, বিবিসি বাংলার সাথে তারেক রহমান গত মাসে সম্ভবত একটা সাক্ষাৎকার দিলেন। সেখানে উনি বলেছিলেন যে কি ধরনের ক্রাইটেরিয়া উনি বিবেচনায় নেবেন প্রার্থীতা দেবার ক্ষেত্রে। ওখানে উনি জিতে আসার সম্ভাবনা, এলাকার মানুষের সাথে কানেকশন, সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলেছেন যেগুলো উনি বিবেচনায় নেবেন। বিএনপির বাহিরে থাকা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এখনও 2001-এর যে ইলেকটোরাল ডেমোগ্রাফি আছে তার থেকে বের হয়ে আসতে পারে নাই। আমি যে প্রার্থী তালিকা দেখলাম এর ভিতরে ডমিনেন্ট ক্যান্ডিডেট হচ্ছে কাইন্ড অফে বলতে পারেন যে খালেদা জিয়ার যে দল, খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির নেতারা। এবং একটা টেনশনের কথা মির্জা ফখরুল সাহেব এর আগে বেশ কয়েক বছর আগে টেনশনের কথা বলেছেন যে পুরাতন প্রজন্মের যারা ওল্ড স্কুল বিএনপি লিডার ছিলেন তাদের সাথে নতুন প্রজন্মের লিডারশিপ, এবং যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন তেমন মানুষদের সাথে তারেক রহমানের রাজনীতি করবার মধ্যে একটা জেনারেশনাল গ্যাপ আছে। এই গ্যাপের বাস্তবতায় এখন যেটা আবার প্রমিনেন্ট হয়ে আসলো, মনে হচ্ছে যে এত বছর ধরে আমরা দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যানই আসলে দল চালাচ্ছেন, কিন্তু সেখান থেকে আবার দেখতে পাচ্ছি যে ওল্ড স্কুল পলিটিশিয়ান যারা ছিলেন বিএনপির তাদেরকে আবার ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে, যাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছিল, শোকজ করা হয়েছিল। এমন অনেকদিন নেতা সংস্কারপন্থী বলে বিবেচিত ছিলেন 111-এর সময়, যাদেরকে বিএনপিতে সাইডলাইন করে রাখা হয়েছিল। এমন অনেক মানুষদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এবং বেগম খালেদা জিয়াকে 3টা আসনে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমরা তো বরাবরই ওনার স্বাস্থ্যের অবস্থা জানি, উনি অসুস্থ মানুষ। চেয়ারপারসনকে ফ্রন্টে নিয়ে আসার মানে হচ্ছে যে মানে আগামী দিনের পলিটিক্সেও বিএনপির লিডারশিপ আকারে বেগম খালেদা জিয়াকে পোর্ট্রে করা হচ্ছে, এইটা একটা জায়গা আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির এই নমিনেশন ফ্যাক্টর থেকে আমরা যেটা দেখতে পেলাম 24-এ যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এটার মধ্য দিয়ে যে একটা জাতির আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে গেছে, নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, সেইটার রিফ্লেকশনে যথেষ্ট ঘাটতি আছে। বিএনপির 31 দফার যে ভিশন আছে তার সংস্কারের, ঐকমত্য কমিশনের লম্বা আলোচনা, বিএনপির জুলাই সনদ স্বাক্ষর করা থেকে শুরু করে যেই ধরনের পরিবর্তনের রাজনীতি বিএনপি বলেছে গত কয়েক বছর থেকে বিভিন্ন ফোরামে এবং তাদের সিনিয়র লিডাররা সহ, এইটা যে ধরনের প্লেয়ারদেরকে দিয়ে মানে বাস্তবায়ন করা হবে সেই কাজটা মিলছে না। যেমন ধরেন আপনি মেসি আর রোনাল্ডোকে দিয়ে যদি বিশ্বকাপ ক্রিকেটের টিম তৈরি করেন, এইটা আপনি আসলে ডেলিভার করতে পারবেন না। যদিও তারা ভালো প্লেয়ার, কিন্তু সে হচ্ছে ফুটবলের পিচে ভালো প্লেয়ার, সে আসলে ক্রিকেটের পিচে ভালো খেলতে পারবে না। তো 24-এর যে গণ অভ্যুত্থান, দেশের 6.5 কোটি মানুষ ভোট দেয় নাই, বয়স 35-40, বিভিন্ন জরিপ বলছে যে প্রায় 60-62% মানুষ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না। এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম সেইটা সম্ভবত বিএনপির লিডারশিপের গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে 31 দফার ভিশন, এই ভিশনের সাথে যায় না। তারপরে 2-4টা ভালো পিক যে নাই এর ভিতরে, এটা আমি বলবো না। যেমন ধরেন সানজিদা তুলিকে ঢাকা 14-তে নমিনেশন দিয়েছে মায়ের ডাকের সমন্বয়ক। আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য।
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে। ইটস এ গুড পিক, কোনো সন্দেহ নাই। আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে। নওশাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে। ইটস এ ব্রিলিয়ান্ট পারসন। এর বাইরে আবার দেখেন যে এখানে আমার লার্নার ফ্রেন্ড রুবিন আছে, রুবিনকে নমিনেশন দেওয়া হয় নাই। এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই, অথবা সে কোনোভাবে পলিটিক্যালি মানে আপসেট করতে পারে দলকে, এমন কাজ করেন নাই এমনটা হয়তো দল মনে করে না। বাট এটাও তো মনে রাখতে হবে যে গত 15-16 বছরে বিএনপির হয়ে রাস্তায়, টকশোতে, টেলিভিশনে, সংসদে কে কতজন চিৎকার চেঁচামেচি করেছে। আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি, ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই। তো কিন্তু রুবিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, লড়াই করেছে, গণমাধ্যমে কথা বলেছে, বিএনপিকে ডিফেন্ড করেছে। তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা, মেয়েদেরকে ডাইরেক্ট ব্যালটিংয়ে আনা, এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দ্যান 24 আওয়ার্স আবার তাকে জয় বাংলার অনুসারী হিসাবে তাকে আবার সাসপেন্ডও করতে হয়েছে। তো সেইটা বোঝা যাচ্ছে যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে অ্যাক্টিং চেয়ারম্যানকে কারা আসলে গাইড করছেন না মিসলিড করছেন, এই গাইড করছেন না মিসলিড করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই বিষয়ে আপনার কাছে পরবর্তীতে আসছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্কগুলো চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারই মধ্যে বিএনপি 237 আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। একটু জানতে চাই কেমন দেখলেন এবারে সম্ভাব্য প্রার্থীর তালিকা, এবং সেই সাথে জানতে চাই আপনাদের অবস্থান কি, কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা নির্বাচনে যাওয়ার জন্য, নাকি এবারের নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি ছাড়াই হবে? দেখুন, বিএনপির কিছু অসাধারণ ভূমিকা ছিল যেটা রাষ্ট্র কাঠামো বাঁচাতে এই ক্রাইসিস টাইমে হেল্প করেছে। একটা হচ্ছে রাষ্ট্রপতির ইস্যুতে তারা বলেছে না, রাষ্ট্রপতি রাখতে হবে। সংবিধান ইস্যুতে গণপরিষদ বা সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে তারা সমর্থন দেয়নি। সেনাপ্রধানের বিষয়েও তারা একসময় পজিটিভ কথা বলেছে, সেনাবাহিনীকে ডিস্টার্ব করা যাবে না। তারা জাপা অফিসে আগুন দেওয়ার পরে একটা নিন্দা প্রস্তাবও পাঠিয়েছিল, এটাও খুব ভালো নিদর্শন। তারা প্রথম থেকে বলেছিল আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। এরপরে যখন আওয়ামী লীগ ব্যান হয়ে গেল তখন ওই 2 দিন তারা কোনো কথা বলেনি। ওই 2 দিনেই আমার মনে হয় বিএনপিকে ছাড়া এত বড় সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা যায় এটা বাস্তবায়ন হয়ে গেল। ওখান থেকে একটা রিট্রিট শুরু হলো বিএনপির গোড়া থেকেই মনে হচ্ছিল যে কোনো মূল্যে বুঝিয়ে সুঝিয়ে ডক্টর ইউনূস স্যারকে জিয়াউর রহমানের সাথে সমতুল্য করে সব কিছু মেনে নিয়ে একটা ভোট হলেই হবে। সব কিছু মেনে নিয়ে ভোট হয় না। দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনূস স্যার বিশাল ব্যক্তিত্ব, দেশে যে সংঘাতময় ভোটটি হতে যাচ্ছে সেটাই যদি বিএনপি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস স্যারের এখানে ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিট কী হবে, তিনি কেন এই ঝুঁকিটা বিএনপির জন্য নেবেন? উনি তো বিএনপির চেয়ারম্যান বা সভাপতি না। তো সেটার মধ্যেও আমি কোনো লজিক দেখি না যে এরকম একটা সংঘাতময় ভোট উনি করে দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট করে বা ট্রানজিশন করে দেবেন। সবচেয়ে বড় বিপর্যয়টা বিএনপির হয়েছে কিছুটা, সেটা হচ্ছে যখন ডিসেম্বরে ভোটের ব্যাপারে সারা দেশ বিএনপি জাগরণ করেছিল, প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেলেন ডিসেম্বরটা ফেব্রুয়ারি হয়ে গেল। প্রধান উপদেষ্টা ওখানে কিন্তু গণভোটের কথা বলেননি। তা আজকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি? গণভোট। প্রধান উপদেষ্টা ওই সময় ওখানে পিআরের কথা বলেননি, কিছুদিন আগ পর্যন্ত পিআর নিয়ে ঝড় উঠানো হয়েছে। অর্থাৎ নির্বাচনকে ক্লাউডি করা বা নির্বাচনকে পেছানোর যতগুলো অপশন আছে, মতবাদ আছে, সবগুলো চলে আসছে। বিএনপি প্রথম থেকে জুলাই সনদেও আগ্রহী ছিল না, পরে আগ্রহী হয়েছে, প্রক্রিয়ার অংশগ্রহণ হয়েছে। বিএনপির সবচেয়ে বড় কম্প্রোমাইজ অলরেডি করে ফেলছে, যেটা যে সংসদের দিনই গণভোট হবে। এটা অসাংবিধানিক। আপনি গণভোট হবে সংসদে পাশ হওয়ার পরে। আমরা অবশ্যই একটু ব্যতিক্রমী সময়ে আছি, কিন্তু সরকার তো সংবিধানে হাত দিয়েই শপথ নিয়েছে। তখন অন্তর্বর্তী সরকার সংসদে ছিল না, তখন ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল, কোনো সরকার নাই, পালিয়ে গেছে। সো একটা সরকার করতে হবে, ওকে, একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো। এখন কিন্তু আর ডক্ট্রিন অফ নেসেসিটি নাই, এখন সব আলোচনা করছে, বসছে। তো সেই বসার মধ্যেও তো সাংবিধানিকভাবেই সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো বিএনপি যখন রাজি হলো সংসদের দিনই গণভোট হবে, এটা একটা অসাংবিধানিক কম্প্রোমাইজ এবং অবাস্তব। কারণ 48টা বিষয়ে গণভোট হওয়া খুব কঠিন, 48টা ফান্ডামেন্টাল সংশোধনী। এখন তো দাবি উঠতেছে গণভোট হতে হবে কিছুদিনের মধ্যে। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। গণভোট যদি হয়ে যায় তাহলে বিএনপি কিছুটা
হাসি ঠাট্টার একটা পাত্র হয়ে যাবে, তাদের কোনো কথা কেউ রাখছে না এবং বিএনপির ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে, বিএনপির কবর হয়ে যেতে পারে, এটা আমার আশঙ্কা। নাও এর মধ্যে বিএনপির আরেকটা ভুল যেটা আমার মনে হচ্ছে, যে নমিনেশন দিয়ে দিল এমন সময়ে যখন তাদের ঐক্য প্রয়োজন। নমিনেশন মানেই কিন্তু অনৈক্য, এবং আজকে বাংলাদেশে 10-20টা জায়গায় অ্যানার্কি হচ্ছে। জি। সাধারণ জনগণ কিন্তু মনে করছে যে এই অ্যানার্কিটা বিএনপি উপহার দিচ্ছে, এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। আর রুমিন ফারহানার সংসদে যে অসাধারণ ভূমিকা ছিল, টকশোতে যে অসাধারণ ভূমিকা ছিল, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে টকশোতে বা বাইরে যেভাবে বোল্ডলি কথা বলতো, এটা অনেক বেশি সাহসের প্রয়োজন। সেই সাহসের মূল্য তাকে দল অবশ্যই দিবে, দেওয়াটাই উচিত। হয়তোবা কোনো কারণে তাকে ঘোষণা করেনি, তো আমি তো মনে করি উনি তরুণী নারী বা এক্স এমপি, এবং লং একটা সময় ধরে উনি পার্টিকে সাহসিকতার সাথে করেছে। উনি এয়ারপোর্টে অনেক হ্যারাসমেন্ট হতো, উনি যতবারই এয়ারপোর্টে যেতেন তাকে আটকায় রাখতো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, হাইকোর্ট থেকে রুল নিয়ে স্টে নিয়ে পরে উনি কিন্তু এয়ারপোর্টে গেছে কয়েকবার। তো তার নমিনেশনগুলো তো যারা ইয়াং, নারী, প্রমিজিং, পাবলিক ইমেজ আছে, তাদের নমিনেশন নিয়ে যদি চিন্তা করতে হয়, এই জন্যই তো তরুণরা রাজনীতি বিমুখ। এই সব কিছু ছাপিয়ে সবচেয়ে বড় খবর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবে না। বিএনপির জন্য অসাধারণ একটা সুখবর যে খালেদা জিয়ার আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে এনসিপি প্রার্থী দেবে না। বিএনপির শুকরিয়া জানানো উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপির প্রার্থী তালিকায় 83 আসনে নতুন মুখ দেখা গেছে, 63 আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি এবং বেশ কিছু হেভিওয়েট নেতাকর্মীরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এই মনোনয়নকে কিভাবে দেখছেন? আরেকটি প্রশ্নে আসতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটা বলছিলেন, এবারের মনোনয়ন 2001-এর ইলেকটোরাল ডেমোগ্রাফি থেকে বের হতে পারেনি দলটি, এই বিষয়কে আপনি একমত কিনা? আমি যতদূর জানি যে আমাদের 300টা আসন, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থীযোগ্য, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ তিক্ষার মধ্যে দিয়ে গেছেন, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন, এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল, আমি বলবো, বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা। এবং আমরা যতদূর দেখেছি 237টা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার্ড হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো, দ্যাটস আ ভেরি গুড স্টার্ট। দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। আর যেই 83 জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি, আশা করছি এই 83 জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব। আমরা যেরকম সংসদটা আসলে সবসময় চেয়েছি, আমরা তো গত 15 বছরে কি দেখেছি, একটা দল পুরো সংসদটা রান করছে। স্পেশালি 14-র পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না। সো এইরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি। 70 অনুচ্ছেদের কোনো বাধা নাই, যদিও দলের বিপক্ষে ঠিক নয়, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু 70 অনুচ্ছেদ নয়। এখনো যে এক্সিস্টিং 70 অনুচ্ছেদ, সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায়, কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই। বাট তারপরও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না। আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে। আপনি যদি মনে করেন 4-5টা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন, বা দলের স্ট্যান্ড একরকম, আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে। সো আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে, অনেক বেশি মানে ঝলমল একটা সংসদ হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয় একটু আসতে চাই। এবার যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে নারী রয়েছেন 10 জন। বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে এবং সেই সাথে বলা হচ্ছে নারী নেতৃত্বের 33%ও পূরণ করেনি কোনো দল, এমনটা বিশ্লেষকরা বলছেন। বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে। আপনিও একজন নারী নেতৃত্বকে কি আরেকটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা? আসলে কমতিটা কোন জায়গায়, মানে আপনার মনে হয় যোগ্যতার মাপকাঠিতে কমতি, নাকি এই যে রাজনৈতিক যে পরিবেশ সেই দিক থেকে আসলে কমতি? দেখুন, আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না। হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম, কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র
3% or 4% নমিনেশন তারা পাবে 100-র মধ্যে 3 জন বা 4 জন, বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি। আর দুই হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল? একজন নারী যিনি শিক্ষিতা, যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে, যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন? রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে, মানে, এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে, বট আইডি, এআই আসার পরে, ইটস অ্যান অ্যাবসলিউটলি আ ডাস্টবিন। তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার অ্যাহেড, উনি কেন পলিটিক্সে আসতে যাবেন, তাই না? সো এই সব কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে, দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না, আমি ঠিক জানি না কেন। জি, আপনাকে ধন্যবাদ। আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরে যাচ্ছে আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, এবারে আপনার কাছে আসতে চাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দুটো বক্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমত উনি বলেছেন বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা, আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেই বিষয়টি উঠে আসছে, এমনটা তার মন্তব্য। আসলে তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেটা আপনারা করেছেন কিনা, এটা রাখতে চাই। আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব, সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম যে প্রশ্নটি, সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা, তাদের যদি দলের নিবন্ধন থাকে, তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে। সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে। নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে, বা সরকারের তরফে, নির্বাচন কমিশন তো না, সরকারের তরফে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না। তারা সবসময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, কখনো ধানের শীষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে। এতে হয় কি, বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা, এটা 50 বছর ধরে আরো স্ট্রং হতে থাকে। ছোট ছোট দল অনেকগুলো আছে, বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না। সো যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে, সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা, তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে। 1, 2 হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না? মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন, না হলে তো আপনি আসলে ধানের শীষ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন, তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি? এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে। অন দি আদার হ্যান্ড, বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে যে আরপিওটা সংশোধন হলো, দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে, তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই, আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে, এবং বড় দলগুলো একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে, এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে। সো এটার বোথ ওয়েতেই এটার আর্গুমেন্ট আছে। আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি, মানে 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন, আমি তো কোনো গডফাদার দেখছি না। যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে, সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয়ে জানতে চাই, এই যে এনসিপির থেকে বলা হয়েছে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন, ছাত্রদল, যুবদল, তাদেরকে এই তো তরুণ যার নেতৃত্বকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তাহলে এটার মানে কি, এটা দ্বারা এনসিপি এখন বিএনপির ছাঁটাই ক্যাম্প হিসেবে গণ্য করা হবে, নাকি এটা তাদের আসলে নতুন রাজনৈতিক কোনো কৌশল আপনি দেখতে পাচ্ছেন? কি বলবেন? আমি এটাকে কৌশল হিসেবেই দেখি, এবং আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে। আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করেও নেওয়া হচ্ছে। এটা সব দলের মধ্যেই হচ্ছে, এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে। এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো অপকৌশল কিছু আছে। উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বলতেই পারেন। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি বলেছেন গণভোটের দাবি নজিরবিহীন, কিছু দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে। আসলে আমি জানতে চাই কোন দৃষ্টিতে আপনারা এটাকে ফাঁদ বলছেন, আর যারা সই করেছেন তারা যে ফাঁদে পড়েছেন, কেমন ফাঁদে পড়েছেন, না এই প্রভাবটা কি হবে? আবার জানতে চাই যারা সই করেনি, তারা আসলে এই ফাঁদে তো পড়েনি, সেটা বুঝলাম, সেটাই বুঝাচ্ছে। যারা যায়নি, সই করেনি বা ডাক পায়নি যেসব রাজনৈতিক দল, তারা কি কোনো অবদান রেখেছেন কিনা?
দেখুন বিএনপি নিজেই বলেছে তাদের স্বাক্ষরকৃত পাতা চেঞ্জ করা হয়েছে, এটা তাদের বক্তব্য। 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে, এটা অবশ্য পরে শুনলাম বাদ দিতে পারে। এইটা তো নজিরবিহীন। আপনি কিভাবে একটা পার্লামেন্টকে 270 দিনের মধ্যে অ্যাজ ইট ইজ ভার্বাটিম একটা প্রপোজাল বাধ্য করতে পারবেন? প্রসেসটা হচ্ছে সংসদে ড্রাফট হবে, ড্রাফটের পরে সেটা কমিটিতে যাবে, কমিটি থেকে সেটা হাউসে টেবলড হবে, টেবলটে সেখানে একটা উত্থাপনে আপত্তি হবে, সেখান থেকে এটা আবার কমিটিতে যাবে, কমিটি থেকে আবার পার্লামেন্টে আসবে, সংশোধনী সহ জনমত যাচাই সহ সেখানে আলোচনা হবে, তারপরে সংসদে পাশ হবে, তারপরে গণভোটে যাবে, তারপর রাষ্ট্রপতি অ্যাসেন্টে যাবে। গণভোটটা মূলত রাষ্ট্রপতি বলবে যে ইহা সংসদে পাশ হইয়াছে, এখন আমি সম্মতি দিব, আপনাদের মতামত কি, প্লেন ল্যাঙ্গুয়েজে এইটাই। তো এইটার উল্টোটা এখন হচ্ছে, ব্যতিক্রমী সময় কিছুটা উল্টো হতে পারে, কিন্তু ওই যে বললাম এখন তো ডক্টরিন অফ নেসেসিটি নাই, এখন হচ্ছে ডক্টরিন অফ অ্যানার্কি অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড কনফিউশন। যে কোনোভাবে হোক দ্বন্দ্ব লাগাতে হবে, এবং দ্বন্দ্ব লেগে গেছে, কিন্তু এটা আর্টিফিশিয়ালও হতে পারে, জেনুইনও হতে পারে। বিএনপি কি ফাঁদে পড়েছে? মানে বিএনপির সাথে মনে হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি, তিনটা বাংলাদেশের দল, আর কোনো দল নাই। বাংলাদেশের 18 কোটি লোকের মালিকানায় 3 দলের সংবিধানের, ওনারাও ছিল সবাই, কিন্তু ভিজুয়ালি মনে হচ্ছে 3টা পক্ষ। বিএনপির ফাঁদটা হচ্ছে তাকে এনসিপি স্টেজে নামিয়ে আসা হয়েছে মূল্যায়নের দিক থেকে, সেটাই সরকার করেছে এবং ডিজাইনের পার্ট হিসেবেই করেছে। আর এখানে 30টি দলকে ডাকা হয়নি, এটা নিয়ে অনেকেই বলবে স্বৈরাচারের দোসর ট্যাগিং আছে। আপনি তো সংবিধানটা বাংলাদেশের করছেন, এটা বাংলাদেশের গত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের সংবিধান না, কিন্তু এটা সকলের সংবিধান। 71 সালে যে সংবিধান হয়েছে ওটা তো সকলেরই সংবিধান ছিল, এটাও তাই। 71 সালের সংবিধানের পরে অল্প পার্সেন্টেজ কিছু লোকের বাইরে সবাই সেখানে সংহতি ছিল। 91-তে যে ঐক্যমত হয়েছিল সেখানে সকল দল ছিল, একটা দলও বাদ যায়নি। এই প্রথম 30টি নিবন্ধিত দল বাদ দিয়ে একটা সংশোধনী, একটা সংস্কার হলো, এটি সর্বজনীন হলো না এবং এটিতে ওনারশিপ আসলো না। বাংলাদেশের 56টি দলের মধ্যে সকলেই ওনারশিপ দরকার ছিল। আওয়ামী লীগ তখন ব্যান ছিল, সেটা আওয়ামী লীগ বাদ যেতে পারে, প্রক্রিয়ায় বাকিদের স্টেক ছিল। এই যে সরকারটি এক দলকে নিল, এক দলকে বাদ করে দিল, তার মানে এই সরকার নিরপেক্ষ না, এই সরকার অ্যাকাউন্টেবল না। কারণ এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? তারা যদি আজকে চলে যায়, তাদের ভুলগুলোর জন্য তাদেরকে আমরা কীভাবে অ্যাকাউন্টেবল করবো? এই সরকার অ্যাকাউন্টেবল না, নিরপেক্ষ না, তাহলে নিরপেক্ষ ভোট কিভাবে করবে? এই সরকার প্রথমেই একটা ভাগ করে ফেলেছে, এখন ভাগের মধ্যে একটা ভাগ হয়ে গেছে। যেমন এই গতকালকেই সরকার বলল যে এখন রাজনৈতিক দলগুলো ঠিক করবে গণভোট আগে নাকি সংসদ নির্বাচন আগে, অর্থাৎ বলটা ঠেলে দিল রাজনৈতিক দলের মধ্যে। তার আগে 3টা দল করে ফেলছে উনি, তো 3টার মধ্যে 2টো এখন যা বলবে উনি বলবে 3টার মধ্যে 2টো এটা মেনেছে, আমি এটা মেনে নেব। তো এগুলো ছাড়িয়ে একটা শব্দ কিন্তু চলে আসছে, সেফ এক্সিট। এই শব্দটা আসছে এবং এটার গুরুত্ব আছে। সঠিকভাবে যদি এই সরকার এই সমাধানগুলো করতে না পারে, 1 মিনিট শেষ করে দিচ্ছি, তাহলে সেফ এক্সিটে প্রবলেম হবে। সমাধান হচ্ছে নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট করা, যারা নিরপেক্ষ হবে। এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, নো ডাউট। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আরপিও অধ্যাদেশে একগুচ্ছ বড় ধরনের সংশোধনী আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একই প্রতীকে ভোট, না ভোট প্রবর্তন, জামানত বৃদ্ধি এবং বেশ কিছু আছে অনিয়মে ফল বাতিল, এমন বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। একটু জানতে চাই কোন কোন দিকগুলো আপনার কাছে আসলে ইতিবাচক কিংবা নেতিবাচক মনে হচ্ছে, একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন। মানে অলমোস্ট সবগুলোকেই ওয়েলকাম জানানোর মতো, স্বাগত জানানোর মতো পরিবর্তন। আমি বরাবরই বলেছি যে বাংলাদেশে নির্বাচনে আলোচনাতে যে বিষয়গুলোকে সবচেয়ে মুখ্য আকারে বলা হচ্ছে, এখানে আমি বোধ করছি যে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় আলোচনার বাইরে থেকে যাচ্ছে। তার ভিতরে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সংখ্যার ভোটারকে কিভাবে চিন্তার ভোটার বানানো যায়, আর দ্বিতীয়ত হচ্ছে খরচের ব্যাপারটাকে অ্যাড্রেস করা। এই 2টা বিষয়কে প্রপারলি যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্র সবাই মিলে যদি অ্যাড্রেস না করে, তাহলে এখানে গণতন্ত্রের যে মূল্যবোধ তৈরি হওয়া দরকার সমাজে, সেটা তৈরি হবে না। এবং দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা গত বছরের পর বছর ধরে এগুলো নিয়ে কথা বলেছি, গণ অভ্যুত্থানের পরে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে দেখা করে কথা বলেছি, এবং এর কোনো কিছুর মধ্যে দেখবেন যে আমার এই যে 18 বছর বয়স্কের তালিকাভুক্ত 12.5 কোটি মানুষ, এই মানুষগুলোর ভোটার হওয়াটা মানে কি, এইটা তাদেরকে কোনোদিন বোঝানো হয়নি। আপনি দেখবেন যে যখনই আচরণবিধির আলোচনা আসে অথবা নিয়ম নীতি করবার প্রশ্ন আসে, সেটা থাকে হচ্ছে প্রার্থী কেন্দ্রিক।
প্রার্থী কি করতে পারবে কি করতে পারবে না, কতটুকু পারবে কতটুকু পারবে না। কিন্তু ভোটের তো একটা বড় উপকরণ হচ্ছে ভোটার। প্রার্থী টাকা দিলে অপরাধ হবে, যদি ব্যক্তি টাকা নেন ভোটার, প্রার্থী অটো রিক্সা হাবি জাবি পাঠাবে না, কিন্তু রাষ্ট্র কি বিকল্প ট্রান্সপোর্ট ব্যবস্থা করছে, ট্রলার দিচ্ছে? নদী পার হয়ে কেন একটা কৃষক একটা গরিব মানুষ ভোট দিতে আসবে? তো সেই জায়গাতে রাষ্ট্রর এই জায়গাগুলো, যে ভোটারদেরকে একটা প্রোটোকল তৈরি করা, আচরণবিধি তৈরি করা, ট্রেন করা। এখন প্রশ্ন হচ্ছে 12.5 কোটি মানুষ কিভাবে করব এত অল্প সময়? দেখেন, বাংলাদেশের সোশ্যাল যে ফ্যাব্রিক আছে, সেই ফ্যাব্রিকে এই কাজটা করা খুব সহজ একটা কাজ। বাংলাদেশের প্রত্যেকটা কমিউনিটি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক দ্বারা পরিবেষ্টিত। হেন কোনো কমিউনিটি নাই যারা এই প্রতিষ্ঠানগুলোর বাইরে বাস করেন। এবং তারাই কিন্তু দেখবেন নির্বাচনে কিন্তু এই মানুষগুলো কিন্তু পোলিং অফিসার, তারপরে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রত্যেকটা সেন্টারে। তো রাষ্ট্র কিন্তু এই মানুষগুলোকে অলরেডি কাজে লাগাচ্ছে, কিন্তু ভোটারদেরকে ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানোর জন্য কোনো উদ্যোগ আয়োজন দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত বলেছিলাম যে লিখিত প্রোটোকল তৈরি করবার জন্য যাদেরকে রাষ্ট্র বিভিন্ন তার ডিপার্টমেন্ট, প্রত্যেকটা উপজেলাতে আপনার উপজেলাতে প্রশাসন আছে, ইউনিয়নে আমাদের কৃষি কর্মকর্তা আছে, তারপরে ভূমি অফিসের কর্মকর্তা আছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইটা অ্যাড্রেস করা হচ্ছে না। বলা হচ্ছে ভোটার প্রতি 10 টাকা, আর টোটাল ইলেকশন কস্ট হচ্ছে 25,000 টাকা, 25 লাখ টাকা দেবে। একটা মেম্বারও এই নির্বাচনে এই সোনার বাংলাতে 25 লাখ টাকার থেকে বেশি খরচ করে। ইলেকশন ডেতে 1 কোটি টাকার উপরে খরচ আছে। তো সেই জায়গাতে রাষ্ট্র আইন করে প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা কথা আগে এবং পরে লিখতে বাধ্য করছে। তাহলে এই রাষ্ট্র কিভাবে সংশোধন করবে নিজেকে? এই প্রসঙ্গে আসবো, কিভাবে সংশোধন করবে রাষ্ট্র। একটি বিরতি নিয়ে ফিরছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি 237 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এখন প্রশ্ন আসছে নানা মহল থেকে যে নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? নির্বাচনটা হোক, নির্বাচনের পরে বিএনপি জিতবে কিংবা জিতবে না, এটা কি এখনই বলা যায়? এটা যদি আমরা এখনই বলি তাহলে এটা মনে হবে যেন আমরা 2014, 18 বা 24-এর নির্বাচন নিয়ে কথা বলছি, যেখানে আগেই সবকিছু সেট হয়ে থাকতো। এই নির্বাচনে তো আসলে একেবারেই কোনো কিছু সেট নাই। ইভেন কোন দলের সাথে কোন দল জোট করছে সেটাও কিন্তু আমরা জানি না। সো দেখি কি হয়, আর দল সিদ্ধান্ত নেবে। আমার ধারণা যথাসময়ে আর কি দলের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হবে। আরেকটু জানতে চাই, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা দেখা গেছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, যান চলাচল বন্ধ করে রেখেছেন। আবার সেই সাথে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকদের মাঝে আনন্দ মিছিল দেখা গেছে। এই যে প্রাথমিক তালিকাতে, সম্ভাব্য তালিকা যেটা বলছে, প্রাথমিক তালিকাতে আসার মানে প্রকাশ পাওয়ার পরেই যদি এত বিক্ষোভ অবরোধ হয়, তাহলে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে তখন আসলে এই পুরো পরিবেশটা কিংবা সিচুয়েশনটা আসলে কোন দিকে যাবে? নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? এটা দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে, আমি প্রথমে বলি যে এই বিক্ষোভ বা এই অবরোধ, রাস্তা বন্ধ করা কারা করছেন? করছেন কিন্তু নেতাকর্মীরা। এবং এই নেতাকর্মীদের কি পরিমাণ শ্রম, ঘাম, কষ্ট, ত্যাগ থাকে একটা নেতার পেছনে, এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না, আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না। আমি তো 17 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 2-এ কাজ করছি। আমি আমার প্রতিটা নেতাকর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এবং শুধু তো ভালোবাসা না, ওদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে। এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। সো নেতাকর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না, এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে। আর আরেকটা কি প্রশ্ন ছিল আপনার? নির্বাচনে আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, চূড়ান্ত তালিকার আগে এই সিচুয়েশনটা দাঁড় হয়েছে? দেখুন, অনেকে তো বলেছিল বিএনপি তালিকা প্রকাশের সাথে সাথে পুরো বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, কারণ আসন মাত্র 300, সম্ভাব্য প্রার্থী 3 লক্ষ। তো 3 লক্ষ থেকে কমায়, আচ্ছা 3 লক্ষ না হোক, 3,000 তো বটেই।
ইফ নট মোর, সেখান থেকে 300-তে নামিয়ে আনা ইজ আ বিগ চ্যালেঞ্জ। সো এটার পরে আমি মনে করি যতটুকু হয়েছে দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম। এটার চেয়ে অনেক বেশি হতে পারতো। কয়টা আসনে হয়েছে? 2টা 3টা, এর বেশি তো না। সো আমি মনে করি এটা এমন কিছুই না। এবার একটু যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ফ্যাসিস্ট সহায়তার কারণে জাতীয় পার্টির ভোটাধিকার নেই, এবং সেই সাথে আপনাদের দলের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আপনার কি মনে হয় আপনাদের দলের চেয়ারম্যানের যে বক্তব্য তারই প্রতিফলন কি ঘটিয়েছেন এনসিপির এই বক্তব্যের মধ্যে কিনা? ব্যারিস্টার ফুয়াদ একটা চমৎকার কথা বলেছেন যে এমপিরা আসলে যখন ওত নেয় 2-1 ছাড়া 300 জনের মধ্যে সকলেই 25 লাখের বেশি খরচ করে। শপথটা নেওয়া হয় একটা ফলসিটি দিয়ে আসলে। তো এটা একটা বাস্তবতা। আর আপনি যেটা বললেন হোয়াট জি এম কাদের মিন্ট, যদি নির্বাচনে আমরা ধরে নিতে পারি জিয়ার আমলের ভোটেও আওয়ামী লীগ 29% ভোট পেয়েছিল।